মার্কো রুবিও বলেছেন তিনি শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চান এই তারেক রহমান সরকারকে উৎখাত করার ব্যাপারে। যেমন জয়শঙ্করের সঙ্গে কথা বলবেন তিনি, তেমনি শেখ হাসিনার সঙ্গেও কথা বলার ইচ্ছে প্রকাশ করেছেন। তারেক রহমান সরকারের ধারণা হচ্ছে যে ভারত এই মুহূর্তে হয়তো আওয়ামী লীগকে ফেরানোর জন্য একটা যে উদ্যোগ নিচ্ছেন সেটাকে রোখার জন্য এই ধরনের কিছু চাপ তারা ভারতের উপর তৈরি করছে। মার্কো রুবিও বলেছেন তিনি শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চান এই তারেক রহমান সরকারকে উৎখাত করার ব্যাপারে। যেমন জয়শঙ্করের সঙ্গে কথা বলবেন তিনি, তেমনি শেখ হাসিনার সঙ্গেও কথা বলার ইচ্ছে প্রকাশ করেছেন। এখন মার্কো রুবিওর যতক্ষণ না পর্যন্ত ভিজিটটা কনফার্ম হচ্ছে, মানে কবে আসছেন, ততক্ষণ পর্যন্ত শেখ হাসিনার প্রোগ্রামটা ঠিক করা যাচ্ছে না। এইখানেই একটা গোল বেঁধেছে। তারপরে আবার কি এদিকে আছে মায়ানমার এবং আরাকান আর্মি। এখানে তিনটে পক্ষ আছে। একটা তো হচ্ছে রাশিয়া, তার ইনভেস্টমেন্ট রয়েছে। একটা ভারত, তার কালাদান প্রজেক্ট আছে। আর একটা হচ্ছে চীন, তার বিআরআই প্রজেক্ট আছে। ফলে এখানে একটা ত্রিমুখী একটা, মানে কি বলবো, এটা ত্রিমুখী, আমার শব্দ চয়নে মাঝে মাঝে গন্ডগোল হয়, মাফ করবেন। ত্রিমুখী ব্যবস্থাপনা একার দিকে ঝোল টানবে সেই নিয়ে এখন কিন্তু দড়ি টানাটানি হচ্ছে, কে কতটা আদায় করে নিতে পারে। তার জন্য যেমন আরাকান আর্মির সঙ্গে কথা বলা হচ্ছে, তেমনি একই সঙ্গে জুনটার সঙ্গেও কথা বলা হচ্ছে। এই তিন পক্ষই কিন্তু কথা বলে যাচ্ছে, রাশিয়া, চীন, ভারত। ভারতের পক্ষে অ্যাডভান্টেজ যেটা হলো সেটা হচ্ছে আমাদের ওই চট্টগ্রাম অঞ্চলে একটা শান্তি বাহিনী রয়েছে বৌদ্ধদের, আর শান্তি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির একটা সখ্যতা রয়েছে। শান্তি বাহিনী আরাকান আর্মি একসঙ্গে। ভারত চাইছে শান্তি বাহিনীকে দিয়ে আরাকান আর্মিকে কন্ট্রোল করতে। সেক্ষেত্রে আরাকান আর্মির যা সহযোগিতা লাগার সেদিকে ভারত সেদিকে কাজ করছে, এবং পাশাপাশি জুনতা সরকারের সঙ্গেও সমানভাবে কাজ করে যাচ্ছে, মানে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছে। সমগ্র পরিস্থিতিটা আর কি ওই মানে জায়গার একটু ঘোলাটে হয়ে আছে। তার মধ্যে আবার আমেরিকার স্বার্থ রয়েছে। কিন্তু এখানে এই তিনটে রাষ্ট্র কেউই চাইছে না, ইনক্লুডিং মায়ানমার, যে ওখানে একটা জমি নিয়ে, মানে মিজোরাম বা ভারতের একটা অংশের জমি নিয়ে, আর আপনার ওই কি বলে মায়ানমারের এক অংশের জমি নিয়ে, বাংলাদেশের একটা অংশের জমি নিয়ে ওখানে একটা খ্রিস্টান রাষ্ট্র করার, যেটা ট্রাম্পের একটা গোপন ইচ্ছে এবং সিআইএরও গোপন ইচ্ছে বহুদিনের এটা। তো সেটা নিয়েও ট্রাম্প একটুখানি চীনের সঙ্গে কথা বলবেন, এর তেল মারামারি করবেন, কিন্তু চীন তো রাজি হবে না। আর এই যে বাংলাদেশের তারেক রহমান সরকার যে লাফাচ্ছে যে ওই তিস্তা জল প্রকল্পে চীন আসবে, চীন এলে পরে ওইখানে চীন বিনিয়োগ করবে বা করে দেবে কাজটা, চীন ভারতকে চটাবে না। আমি বলছি, লিখে রেখে দিন, চীন কখনো ওই তিস্তা প্রকল্পের মধ্যে ঢুকবেই না। এবার আসি শেখ হাসিনার কথা। শেখ হাসিনা কলকাতায় আসছেন সম্ভবত, আমি এখনো ঠিক হয়নি, যদি 22 তারিখের পর মার্কো রুবিও আসে তাহলে উনি 15 থেকে 17-র মধ্যে আসবেন। যদি 22 তারিখের পর মার্কো রুবিও ভারতে আসেন নয়াদিল্লিতে, তাহলে উনি 15 থেকে 17-র মধ্যে কলকাতা আসবেন, দুদিন থেকে উনি ফিরে যাবেন। আর যদি মার্কো রুবিও 15 তারিখে আসেন, তাহলে সেক্ষেত্রে শেখ হাসিনার এই কলকাতা আসাটা একটু পেছোতে পারে। কিন্তু কলকাতা আসার ব্যাপারে এটা নিশ্চয়তা পাওয়া গেছে তিনি কলকাতা আসছেন। আর ভারত চাইছে
হাসিনাকে কলকাতায় আনলে পরে বিএনপির ওপরে, জামাতের ওপরে একটা চাপ সৃষ্টি হবে। একই সঙ্গে আওয়ামী লীগ কর্মীরা উজ্জীবিত হয়ে উঠবেন যে আমাদের সীমান্তের ওপারেই আমাদের নেত্রী রয়েছেন, যখন তখন ঢুকে আসবেন এবং ঢুকেও যাবেন। আমি বলেছি না, বহুদিন আগে থেকে আমি বলছি, ভারতবর্ষ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ওইখানে বসাবে যদি এটা মোদি ঠিক করে থাকেন, তাহলে কারুর বাবার সাধ্য নেই সেটাকে উল্টোবে। কারুর বাবার সাধ্য নেই, উনি করবেন তো করবেনই। সেটা হয়তো সময় লাগছে, কিন্তু করবেন তো করবেনই। তারেক রহমান সরকারের ধারণা হচ্ছে যে ভারত এই মুহূর্তে হয়তো আওয়ামী লীগকে ফেরানোর জন্য একটা যে উদ্যোগ নিচ্ছেন সেটাকে রোখার জন্য এই ধরনের কিছু চাপ তারা ভারতের উপর তৈরি করছে, যেটা ভারতের জন্য এত ক্ষতিকারক হতে পারে। আপাতভাবে এরকম একটা পরিস্থিতি আমার মনে হয়েছে। আর কোন বলুন দাদা, আপনি দেখেছেন কিনা আমাদের দেশে এর আগে আমরা আমাদের ছোটবেলায় আমাদের স্টুডেন্ট লাইফে আমরা দেখেছি বাংলাদেশ থেকে খুব দূর দেশে কেউ পড়তে না গেলে ভারতে পড়তে যেত। ভারতের ব্যাঙ্গালোর, মহীশূর এই রাষ্ট্রগুলোতে পড়াশোনার জন্য বাংলাদেশের স্টুডেন্ট। তো আমাদের শিক্ষামন্ত্রী গতকাল বলেছে যে পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা অনেক বেশি অগ্রগতি হয়েছে এবং বাংলাদেশের স্টুডেন্টরা যেন পাকিস্তানে পড়তে যায় এ ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন, যেটা আগে আমরা দেখিনি। আপনার কি মনে হয় যে পাকিস্তান বাংলাদেশকে মার্কেট হিসেবে, পাকিস্তানে অনেক প্রোডাক্ট আসছে বাংলাদেশে যেটা আগে আসেনি, এই যে পট পরিবর্তন 24-এ এর মধ্যে দিয়ে বাংলাদেশের মার্কেট, বাংলাদেশের মেধা, এগুলোর দিকে পাকিস্তানের একটা আগ্রহ তৈরি হয়েছে এবং ভবিষ্যতে যেটা ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটা এফেক্ট করতে পারে, এরকম মনে হয় কিনা? না, দেখুন, আমি কি বুঝাতে পেরেছি? আপনি শুনতে পেরেছেন? আমি বুঝাতে চেয়েছি যে পাকিস্তানি। না, আমি বুঝতে পেরেছি। আমি আপনাকে প্রথম কথা বলবো, দেখুন, একটা সময় কিন্তু লাহোর বিশ্ববিদ্যালয় দুনিয়া জোড়া নাম ছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেখান থেকে বহু মানে পড়াশোনা করে বহু অনেক অধ্যাপক, নামি দামি অধ্যাপকরা কিন্তু ভারতে ছিলেন। ফলে আমি শিক্ষার বিষয়টা নিয়ে বলতে যাচ্ছি না, কিন্তু এটা একটা নিশ্চিতভাবে বাংলাদেশের একটা ভারতের জন্য একটা বলবো যে একটা জবাব এক ধরনের, যে ভারত যে শিক্ষাবৃত্তি যেগুলো দিত সেটা এখন পাকিস্তানের শিক্ষাবৃত্তি চালু হচ্ছে। অর্থাৎ পাকিস্তানের বর্তমান পরিস্থিতি নিশ্চিতভাবে অনেক পরিবর্তন হয়ে গেছে, সেখানে তার মানসিকতায় অনেক পরিবর্তন হয়েছে। সেই সময়কার পাকিস্তান আজ আছে কিনা সন্দেহ। সেই পাকিস্তানও নাকি কত ছাত্রবৃত্তি দেবে শুনেছি। জানি না, পাকিস্তানের মতো একটা দুর্বল, আর্থিক দিক থেকে দুর্বল রাষ্ট্র এতটা বাংলাদেশকে দিচ্ছে, সেটা বাংলাদেশের ছাত্ররা একটা জিনিস কিন্তু আছে, কি জানো তো, পাকিস্তানের বিশ্ববিদ্যালয় থেকে, এটা ভেবে নেবেন বাংলাদেশের মানুষরা, পাকিস্তানের বিশ্ববিদ্যালয় থেকে এই সময় পড়াশোনা করে পাশ করার পর পৃথিবীর অনেক দেশে তাদের প্রবেশাধিকারের সমস্যা হতে পারে। আমি কেবলমাত্র ভারতের কথা বলছি না, আরো অনেক উন্নত দেশ আছে যেখানে পাকিস্তানের থেকে শিক্ষিত, এই কথাটা হয়তো কতটা গ্রহণযোগ্য সেটা, সেই ধরনের শিক্ষা বা সেই ধরনের বিশ্ববিদ্যালয়গুলির মান কতটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড, সেটা দেখে যেন ছাত্রছাত্রীরা, যে কোনো একটা পাকিস্তানি ইসলামাবাদ, পেশোয়ারের কোনো একটা কি বালুচিস্তানের কোনো একটা বিশ্ববিদ্যালয় দেখেই যেন না চলে যায়। আমি নিজে ব্যক্তিগতভাবে জানি ইসলামাবাদের বিশ্ববিদ্যালয় তো অনেক পরে তৈরি হয়েছে, কিন্তু লাহোর বিশ্ববিদ্যালয় একসময় সত্যি প্রচুর নাম ছিল, যেরকম ঢাকা ইউনিভার্সিটিকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো, সেই ধরনের নাম ছিল আর কি। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় আজকেও সেই ধরনের পরিস্থিতি নয়। বলুন পূর্ণিয়া। আমি দাদা এই প্রসঙ্গে আলাপচারিতার এই পর্যায়ে আমি যেতে চাই আওয়ামী লীগ প্রসঙ্গে। আমাদের দেশে নানান আলাপ আছে, আমাদের যারা রাজনৈতিক বিশ্লেষক আমাদের শোতেও আসেন, তারাও মোটামুটি স্পষ্ট এখন সবাই বলেন যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে, এটা এখন সময়ের ব্যাপার। এবং বাংলাদেশের একজন রাজনীতিবিদের আমি যদি আপনাকে কোট করি, খুব আলোচিত রাজনীতিবিদ স্টুডেন্টদের মধ্যে তার নাম হচ্ছে সালাউদ্দিন আম্মার, হয়তো চিনবেন আপনি, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস এখন ছাত্র সংসদে। তিনি বলছিলেন যে শেখ হাসিনার আশার বার্তা যারা ছড়ায় তাদেরকে কংগ্রেচুলেশন, জেএনজি, বাংলাদেশের জেএনজি এখন এমন কিছু নিয়ে অপেক্ষা করছে যেগুলা শেখ হাসিনা ফিরলে পরে বোঝা যাবে সেগুলোর ব্যবহার কেমন হয়।
এই যে বাংলাদেশের ভেতরে আলাপ এবং শেখ হাসিনার নানান বক্তব্য নিয়ে আমরা রিসেন্টলি বক্তব্য নিয়ে আলাপ শুনতে পাই, সবশেষ আসলে কি অবস্থা, আপনার হাতে কি খবর আছে? এবং সত্যিকার অর্থেই কি আপনি মনে করেন যে আওয়ামী লীগ যে অবস্থায় ভারতে আছে খুব দ্রুত সময় ফিরতে পারবে কিনা? যে আলাপটা গত দুদিন ধরে খুব জোরালো হয়েছে বাংলাদেশে, অনেকে আলাপ করার চেষ্টা করছেন, সোশ্যাল মিডিয়ায় বলছেন। দেখুন, আমি সময়সীমা হয়তো বলতে পারবো না, কিন্তু শেখ হাসিনা নিজে পরশুদিন বলেছেন যে তিনি এই বছরের শেষে ফিরবেন। অপেক্ষা করো, এই বছরের শেষেই আমি ফিরছি। এখন সেটা তার ভিত্তি কি আমি জানি না, কিন্তু এটা ঘটনা হচ্ছে যে তিনি কিন্তু ফেরার জন্য আগ্রহী। আমি যতদূর জানি তার ঘনিষ্ঠ লোকজনের সঙ্গে কথা বলে ফেরার জন্য আগ্রহী, এমনকি এতটাও হয়েছিলেন আবার তিনি যে আমার ওখানে শাস্তি হলে হোক, জেলে নিয়ে গেলে নিয়ে যাক, কিন্তু আমি কিন্তু ফিরবই। এরকম একটা অনমনীয় মনোভাব নিচ্ছিলেন, যেটা আমাদের অনেকের মনে হয়েছে, তার শুভানুধ্যায়ীদের মনে হয় যে এটা অনেকটা আত্মহত্যার সামিল হবে। এটা এখনো যে দলটার রাজনৈতিক নিষেধাজ্ঞাই প্রত্যাহিত হয়নি, সেই দলটা ফিরলে কি করে রাজনৈতিক কর্মকাণ্ড করবে? গেরিলা পদ্ধতিতে করতে হবে কর্মকাণ্ড, তাই না? স্বাভাবিক প্রক্রিয়া তো করা যাবে না রাজনীতি। দ্বিতীয়ত, এটা ঘটনা যে এটা কিন্তু অনন্তকাল চলতেও পারে, অনন্তকাল চলবেও না বলে আমি মনে করি। চলবে না কারণ হচ্ছে যে মানুষ একটা সময় তারা বিরক্ত হবেন, তারা এই সরকারের বহু কিছু। ওখানে তার আগে একটা কথা বলে দিই, যারা চায় না যে আওয়ামী লীগ আমার ময়দানে ফিরে আসে, তারা হলেন বিএনপি এবং জামায়াত। তারা জানেন যে আওয়ামী লীগ যদি ফেরে তা তাদের রাজনৈতিক অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে। তারা সেই কারণে না ফেরানোর যাবতীয় ব্যবস্থা করবেন, ওই সব নানাবিধ অভিযোগ টভিযোগ করে আর কি। তো এখন সেইটা একটা বড় ব্যাপার। এক্ষেত্রে বিএনপি জামায়াত কিন্তু একপন্থীতে আছে যে আওয়ামী লীগকে ফিরতে দেওয়া যাবে না, যেমন করি হোক আটকাতে হবে। কিন্তু চিরকাল কি আটকে রাখা যায়? আপনি বন্যার জল কোথা দিয়ে আটকে রাখবেন? আটকাতে সম্ভব না। আপনি তো বাইরে আছেন ১,০০০ জন আওয়ামী লীগ নেতা, বাংলাদেশে আছে ৪ কোটি সমর্থক। আমি ৪ কোটি যদি বিশ্বাসও না হয়, ধরে নিলাম ৩ কোটি। ৩ কোটি সংখ্যাটা কম। আপনাদের যেখানে যারা জেনজি বিক্ষোভ করেছিল সংখ্যাটা তো লক্ষের মধ্যে, কোটির অঙ্কে নয়। এই লক্ষাধিক কোটির অঙ্কের সমর্থক যদি একটা সময় বেপরোয়া হয়ে নিজের হাতে আইন তুলে নেয়, এবং সেক্ষেত্রে কিন্তু অঘটন ঘটতে পারে। এবং আমি কিন্তু দিব্যচক্ষে এরকম একটা জিনিস দেখছি। আমি আপনাকে এটা বলতে পারি, এখন আমি যতটুকু শুনেছি উনি বোধহয় সম্প্রতি শেখ হাসিনা হয়তো আরেকটু ক্যাটেগরিক্যালি হয়তো বলবেন বলে আমি শুনেছি যে এইটা এবছর হলো না ১৭ই মে ফেরা, কিন্তু আগামী ১৭ই মে তো ফিরছি। মানে ১৭ই মে তার প্রত্যাবর্তনের দিবস। সেই দিন উনি কি বলেন সেটা একটা দেখার বিষয় আছে। সেই দিন হয়তো একটা কিছু বলবেন তিনি, তার একটা বার্তা থাকবে, নির্দিষ্ট বার্তা। এবং যদি বলেন যে তিনি আওয়ামী লীগ, কিছু কথা সম্পর্কে বলা হয় যে রিফাইন্ড আওয়ামী লীগ। রিফাইন্ড আওয়ামী লীগের অর্থ কি? মানে পুরনো যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে সামনের সারিতে না এনে, কিন্তু শেখ হাসিনা তো কোনো ব্যক্তি নয়। আমরা মনে করি শেখ হাসিনা একটা আদর্শ, একটা আদর্শবোধের ধারাবাহিকতা, বঙ্গবন্ধুর আদর্শবোধের ধারাবাহিকতা। সেই ধারাবাহিকতাতে যারা থাকবেন, তার অন্য কোনো অসুবিধা না হলে তিনিই থাকবেন নেতৃত্বে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। হয়তো পুরনো নেতারা যারা আছেন তাদের মধ্যে কেউ অদল বদল হতে পারে, নতুন কিছু, বিশেষ করে যারা মাঠ পর্যায়ে কাজ করছে তারা হয়তো অনেক স্থান পেতে পারে। কিন্তু কারুর নাম যদি এখন ঘোষণা করে দিই, ধরুন যে মাঠ পর্যায়ে কাজ করছে, সেই মাঠ পর্যায়ে কাজের জন্য বাড়িতে তো কাউকে তাকে গ্রেপ্তার করে দেবে, তাই না? এই যে ক্রমাগত বলা হয় যে নতুন আওয়ামী লীগ, নতুন আওয়ামী লীগ, আরে নতুন আওয়ামী লীগের নাম বলা মাত্রই তো তাদের গ্রেপ্তার করা হবে, কারণ তাদের রাজনৈতিক নিষেধাজ্ঞা ওঠে। কিন্তু এটাও আমি বলছি, রাজনৈতিক নিষেধাজ্ঞা কিন্তু প্রত্যাহারে বাংলাদেশের মানুষ বাধ্য করবে তার সরকার। সেটা কিন্তু খুব বেশি দিন ধরে নয়। তার কারণ হচ্ছে মানুষ আর্থিক দুর্দশায় যেটা পড়েছে এবং আরো যেটা পড়বে, এবং তার ফলে কিন্তু যদি তেমন কোনো অঘটন ঘটে আর সেখানে যদি অমানবিক অত্যাচার যদি মানুষের উপর নেমে আসে, আমি যতদূর বুঝি ভারত অত্যাচারিত নিপীড়িতদের পাশেই থাকবে। কিভাবে থাকবে না থাকবে সেটা ভবিষ্যৎ, কিন্তু বাংলাদেশে যেটা চলছে সেটা চিরস্থায়ী ব্যবস্থা নয়। এটা একমাত্র হতে পারত যদি কোনোভাবে বিএনপি সরকার, কোনোভাবে তারা যদি আওয়ামী লীগের সঙ্গে কোনো একটা গোপন সমঝোতায় আসতে পারতেন, কিন্তু সেটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে। সেটা কথা ছিল হওয়ার, সেটা কথা ছিল হওয়ার, হয়নি। তারা করছেন না, একটাই কারণে হচ্ছেন না,
যে তারা ভাবছেন, বিশেষ করে জামায়াত ভাবছে, জামায়াতকে একমাত্র রুখতে পারে যে বাংলাদেশে, সে হচ্ছে আওয়ামী লীগ, অন্য কোনো দল না। তো সেই দলটার যদি উত্থান ক্রমশ বাড়তে থাকে, আপনি কি ভাবেন যে ভারত চুপ করে বসে থাকবে? ভারত সেখানে একটা রাষ্ট্রে একটা জঙ্গিরা উত্থান হবে, তাদের ভারত চুপচাপ বসে বসে দেখবে? এ তো দেখবে না। এই জন্যই আমি বলছি সময়ের অপেক্ষা। নিশ্চিতভাবে উনি যেটা বলছেন মানে তার মনের আকাঙ্ক্ষাটার কথা বলছেন, কিন্তু এই মানে এই নয় যে তিনি কোনো দিনক্ষণ নির্দিষ্ট নয়, এটা একটা রাজনৈতিক ভবিতব্য যে বাংলাদেশের মাঠে আওয়ামী লীগকে দেখতে পাবেন। দাদা, একটা জিনিস আমি একটু তুলে ধরি। আজকেও আমাদের দেশে বিভিন্ন জন আলোচনা করছেন যে ঠিক আছে, মানুষ নির্যাতিতের পক্ষে থাকে, যে বঞ্চিত হয় তার পক্ষে থাকে, এবং যারা বাংলাদেশে ভালো চান তারা চায় যে সব দল রাজনীতিতে সমান সুযোগ পান। কিন্তু আওয়ামী লীগকে দেখা যায় তারা এখনো যেসব সাংগঠনিক দায়িত্বে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি, বাংলাদেশের চিহ্নিত যাদের প্রতি মানুষের ক্ষোভ আছে এখনো, যে আওয়ামী লীগ এই মানুষগুলোকে ঝেড়ে আসুক, এই মানুষগুলো দুর্নীতিবাজ, এরা আহ সন্ত্রাসী রাজনীতি করে, সেই মানুষগুলোই এখন আওয়ামী লীগের বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পেয়ে যাচ্ছে। এইটা কিন্তু মানুষের মধ্যে এখন একটা আগ্রহ আছে যে আওয়ামী লীগ যদি আপনারা ফেরার কথা বলছেন, ফিরে তাহলে সেই আগের রূপেই ফিরবে, তার কোনো চেঞ্জ নাই। এই আলাপটা কিন্তু বাংলাদেশের ভেতরে আছে। আছে এবং নিশ্চিতভাবে পরিবর্তনশীল সময়। আমি তো আপনাকে আগেই ইঙ্গিত দিয়েছি, শেখ হাসিনা ওপরে থাকবে, তারপরের ব্যাপারটা সেটা শেখ হাসিনার নিজস্ব সিদ্ধান্ত। এবং দেশে ফেরার পর হয়তো ভবিষ্যৎ আওয়ামী লীগের নেতৃত্বের কথাও ঘোষণা করতে পারে, সেটা অবশ্যই বঙ্গবন্ধু পরিবারের। কিন্তু সেই তার এবং বাকি যাদের কথা আপনি উল্লেখ করছেন, এরা থাকবেন কি এর মধ্যে বহু আছেন বেশ কিছু, তারা বয়স হয়ে গেছে, কেউ কেউ সত্যি সত্যি অনেক বেশি, যেটাকে বলা হয় আওয়ামী লীগের অ্যান্টি ইনকামবেন্সি, যে অ্যান্টি ইনকামবেন্সির প্রতীক তারা হয়ে গেছে কেউ কেউ। এটা ঘটনা, সত্য নয়। কিন্তু তার মানে তো এই নয় যে তাদের সকলকে ছেড়ে ফেলে দিতে হবে, সেরকম না। কিছু পরীক্ষিত নেতা তো আছে, তারাও তো ঝড়ঝাপটা সামলেছেন, কিন্তু সামলাচ্ছেন। কিন্তু তাদের মধ্যে থেকে এটা আপনি যেটা বলতে চাইছি, যে আমার যেটা মনে হয় আইডিয়াল, সেটা হচ্ছে যে নতুন পুরানো মিশিয়ে একটা আওয়ামী লীগ হয়তো আপনি করতে পারেন, যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়। আর নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে আপনি যে আওয়ামী লীগকে মাঠে দেখবেন, সেই আওয়ামী লীগটা 1971 সালের আওয়ামী লীগ, ঘরে ঘরে দুর্গ তৈরি করার আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ তৈরি হবে, এটা কিন্তু অদূরে, আর বেশি দিন নয়। এটাই বলতে চাইছিলাম। আমি সবশেষ শুধু বলবো দাদা, যে নিষেধাজ্ঞা রয়ে গেছে এখনো, এবং শেখ হাসিনার উপরে তার মৃত্যুদণ্ডের রায় আছে। এই যে অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগ ফিরবে বলা হয়, এমন কোনো মানে এটাকে আমরা আবার নতুন করে মেটিকুলাস ডিজাইন দেখবো, বা ইন্ডিয়া যেমন আপনাদের ইন্ডিয়ার অনেকেই বলেন দেখি যে ইন্ডিয়া তো কমান্ডো দিয়ে এসে শেখ হাসিনাকে ফেরত দিয়ে যাবে না। কিন্তু বাংলাদেশের রাজনীতির এখন ইন্টারনাল যে অবস্থা, তাতে করে বহুদূর মনে হয় যে আসলে কবে কি চেঞ্জ আসবে। তাহলে কেন এই আলাপটা যে আওয়ামী লীগ অল্প সময়ের মধ্যে ফিরতে পারে? আপনার কি মনে হয়? আমি অল্প স্বল্প দীর্ঘ কোনো ব্যাখ্যাতেই যাচ্ছি না। আমি আপনাকে একটা রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক বিশ্লেষণ করছি কি হতে পারে। পৃথিবীর কোনো দেশে কোনো নিষিদ্ধ দলকে আটকে রাখা যায়নি। আমেরিকানরা তো ভিয়েতকংকে পারেনি না, তো সুতরাং এটা তো কোনো কথা নয়। নিষেধাজ্ঞা থাকলেই যে সেই দলটা, তালিবান তো নিষিদ্ধ হচ্ছে, তালিবান রাজত্ব করছে এখন, তাই না? জামায়াত ইসলামীও নিষিদ্ধ ছিল, সেও তো রাজত্ব করছে। সুতরাং নিষিদ্ধ হলেই সে কোনোদিন রাজত্ব করবে না এমন তো নয়। এটা হচ্ছে বাস্তবতা। আর বিশেষ করে শেখ হাসিনা, আপনি যে বর্তমান পরিস্থিতি দেখুন, সাধারণ মানুষকে বোকা যদি ভাবে কেউ, সেটা ভাবছে। আপনি বিদ্যুৎ পাচ্ছেন, মেট্রো ট্রেনে যাচ্ছেন, পদ্মা সেতু পেরোচ্ছেন, সব তো শেখ হাসিনা করা দিয়ে। আপনি ডিটেল পাচ্ছেন, সবইটাই তো শেখ হাসিনা করে। শেখ হাসিনা থাকলে এখন তোকে বলছে আরো কত না কি হতো, মেট্রোটা হয়তো আরো বহুদূর এগোতে পারত, তাই না? যে সুযোগ আপনি নিচ্ছেন, 1.5 কিলোমিটার 4 কিলোমিটার লম্বা লাইনে দাঁড়িয়ে, আপনার বিরুদ্ধে, আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে একটা অভিযোগ, খুব ন্যায্য অভিযোগ বলে আমি মনে করি, সেটা হচ্ছে যে বিরোধীদের গণতান্ত্রিক যে স্পেস যেটা দেওয়া উচিত, যেটা এখন তারেক রহমানরাও দিচ্ছে, সেইটা ভুল। সেটা ভুল। বিরোধীদের একটা স্পেস আছে সবসময়, সেই গণতন্ত্রই শক্তিশালী হয় যে গণতন্ত্রের বিরোধীরা মর্যাদা পায়, বিরোধী দলনেতা মর্যাদা পাবে। তাহলে সেইটা ভারতের গণতন্ত্রকে কেন শক্তিশালী বলা? কংগ্রেস তো হেরে হেরে যায় বারবার বিজেপির কাছে, তাহলে একটা বিরোধী দলনেতা আছে, তার কথা শোনা হয়, পার্লামেন্টে তারা হইচই করে,
তবে তো গণতন্ত্রটা মজবুত হয়, তার একটা মন্থর চলে। কিন্তু আপনাদের ওখানে সবটাই একতরফা, এটাই সমস্যা। এই কারণে গণতন্ত্র বিকশিত হয় না। একদল কেউ ক্ষমতা এসে গেলে যেভাবে আরেকজনকে আসতেই হবে। তার ফলে শুধু যদি যে কারণে কাউন্টার বিপ্লব ঘটেছে, যে বিপ্লবই ঘটে থাকুক শেখ হাসিনার বিরুদ্ধে, একই ধরনের বিপ্লব আর একটা ঘটবে। খুব স্বাভাবিক নিয়ম, ইতিহাসের স্বাভাবিক নিয়মে। মানে কোনো অস্বাভাবিকতা তো আমি দেখছি না এতে। এবং সেটা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না যে সবটাই যে খুব সহজ গণতান্ত্রিক পদ্ধতিতে মিছিল মিছিল সত্যাগ্রহ গান্ধীজির মতো আন্দোলন হবে, সেটা নাও হতে পারে, তাই না? যেটা হয়নি, বাংলাদেশ স্বাধীন হয়েছে গান্ধীজির সত্যাগ্রহ পথে নয়। সুতরাং সত্যাগ্রহ পথে যে ভারত স্বাধীন হয়েছে সেইভাবে স্বাধীন বাংলাদেশ হয়নি। ফলে বাংলাদেশ এই যদি মনে করে থাকেন মানুষের জনতা যে আমরা আবার পরাধীন, তবে সেই একইভাবে আবার স্বাধীন তারা হবেন। সেক্ষেত্রে বহু বন্ধু রাষ্ট্র এগিয়ে আসবে সাহায্য করতে। এটা যেন বাংলাদেশ ভুলে। সেই ক্ষেত্রে যদি বলি যে বাংলাদেশের মানুষের ভিতরে এখনো ধারণা যে আমেরিকা আওয়ামী লীগের প্রতি সাংঘাতিক রুষ্ট, যে কারণে 24-এ ঘটনা ঘটেছে। এখনো আমেরিকা আওয়ামী লীগকে পছন্দ করে না এবং আওয়ামী লীগের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো না। সেই ক্ষেত্রে ভারত যে চায় আওয়ামী লীগ রাজনীতিতে আসুক, ভারত আমেরিকা এক সুতোয় না আসলে কি আওয়ামী লীগের জন্য কখনো কপাল খুলবে? না, কপাল খোলাবে বাংলাদেশের জনতা। সবসময় ভুল ধারণা, ভারত খোলাবে না। ভারত কোনোদিনই কিছু খোলায়নি। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা নিয়ে বাংলাদেশের মানুষ বেঁচে থাকে। সবটাই করেছে বাংলাদেশের মানুষ, তাদের প্রতি অশ্রদ্ধা জানানো হবে। সেটা যাই ঘটে থাকে, সবটাই বাংলাদেশের মানুষ ঘটিয়েছে। বাইরে থেকে কেউ হয়তো প্রকারান্তরে সমর্থন করেছে। আমি 71 যুদ্ধের কথাও যদি বলি, এই যুদ্ধটা বাংলাদেশের মানুষ করেছিল। ভারত তাকে সাহায্য করেছিল, রাশিয়া সাহায্য করেছিল, এটা অন্য কথা। সাহায্যকারীর ভূমিকাটা প্রধান নয়, প্রধান তাকে নিজেকে করতে হবে। এখন সেই পরিস্থিতি তৈরি হবে, হলে তখন সেটা ভাবা যেতে পারে। আপনি যেটা বলছেন ভারত দিয়ে কিছু করবে, ভারত দিয়ে কিছু করবে না। এই পরিস্থিতিটা তৈরি হবে যখন হবে। তাহলে এটুকু ঘটনা, ভারতের পরীক্ষিত বন্ধু আওয়ামী লীগ। ভারতের পরীক্ষিত বন্ধু তো আওয়ামী লীগ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কোনো দ্বিধা নেই। ভারত মুখে সেটা বলবে না, কেন বলতেই হবে? তার গোপন গোপন নিন্দকটা থেকে প্রকাশ্যে ঘোষণা করে, টেলিভিশনে ঘোষণা করে হবে না। এটা হবে তখন দেখতে পাবেন হবে, কিন্তু এটা বলতে হবে, এটা হবে। কারণ আমেরিকার কথা যদি বলেন, এই চীনের সঙ্গে মহরম মহরম কেন? কেনই তো আপনাদের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম সফর তিনি যাচ্ছেন, তাই না? তিনি আমেরিকার দ্বারা তিনি উপকৃত, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করেছেন, তা চীনের সঙ্গে যাচ্ছেন কেন? চীনের কাছে যাচ্ছেন যাতে আমেরিকার পারমিশন নিয়ে যাচ্ছেন নাকি? তা তো নয় নিশ্চয়ই। তার সার্বভৌম সিদ্ধান্ত যে চীনে যাবে। তো চীনে গেলে যদি আমেরিকা রুষ্ট না হয়, উল্টোটাও তো হতে পারে, আমেরিকা আবার পুনরায় সন্তুষ্ট হয়ে যেতে পারে তো আওয়ামী লীগের। কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্কটা দ্বিপাক্ষিক বিষয়, ফলে এটা দ্বিপাক্ষিক স্তরে যখন কথা হবে তখন এই বিষয়ে সিদ্ধান্ত বা আলোচনা হবে। তৃতীয় কোনো দেশের সঙ্গে কি হচ্ছে তার উপর ভারত বাংলাদেশের সম্পর্ক নির্ভর করবে না। এখন তারা এটাকে সহজভাবে উত্তর দিয়েছেন এই কারণে যে এটাকে নিয়ে যাতে আর কোনো নতুন করে তিক্ততা না বাড়ে, সেটার কারণে আগে। কিন্তু ভেতরে ভেতরে বোঝা যায় যে এটা নিয়ে একটা উদ্বেগ আছে ভারত সরকারের। এটা পরিষ্কার। সম্পর্কটা যতটা নির্বাচনের পর যে স্বাভাবিক হওয়ার লক্ষণ দেখা যাচ্ছিল, আমার মতে সেটাতে একটু বোধহয় স্তীমিত হয়ে গেছে। আর একটা হয়তো প্রশ্ন হয়নি, যে প্রশ্নটা সময়ের অভাবে করা যায়নি, সেটা নিয়েও ভারতের একটা উদ্বেগের বিষয় আছে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে পারস্পরিক অপরাধীর যে দমনের যে আইনি সহযোগিতার যে চুক্তিটা ছিল, এই একই ধরনের চুক্তি সম্প্রতি বাংলাদেশ সরকার পাকিস্তানের সঙ্গে করেছে। এই পাকিস্তানের সঙ্গে যে চুক্তিটা করেছে, সেই চুক্তিটা যেটা ভারতের সঙ্গে করা হয়েছিল, সেইটাতে একটা উদ্বেগের বিষয় আছে। এবং সেটা সরাসরি প্রশ্ন হয়নি ঠিকই, কিন্তু আমরা পরবর্তীকালে শুনেছি যে বিষয়টা উদ্বেগের আছে। দ্বিতীয়ত হচ্ছে যে আহ তারেক রহমান সরকারের পররাষ্ট্র উপদেষ্টা সম্প্রতি বেশ কিছু মন্তব্য করেছেন, সেগুলো সম্পর্কে তারা হয়তো প্রশ্ন হলে জবাব দিতেন এবং খুব কঠোর ভাষায় জবাব দিতেন, সেটা পরে বুঝেছি আর কি। কিন্তু সে প্রশ্নটা করা যায়নি আর করা হয়নি। ভবিষ্যতের জন্য তোলা থাকলো, তখন হয়তো আবার করা যেতে পারে। এবং পাকিস্তানের প্রচুর সেনা অফিসার সম্প্রতি বাংলাদেশে প্রায় বলা যায় গিজগিজ করছে। এবং
যিনি আমাদের ভারতের অপারেশন সিন্দুরের বিপক্ষে পাকিস্তান সেনার নেতৃত্ব দিয়েছিলেন, সেই সেনাবাহিনীর একজন জেনারেল, যিনি কাতার থেকে প্রচুর সঙ্গী সাথী নিয়ে বাংলাদেশে এসছেন, এরকম শোনা গিয়েছে। আমি তার এখনো সত্যতা জানি না, এটা শোনা গিয়েছে বলেই বলছি আর কি। কিন্তু এটা ভবিষ্যতে নিশ্চয়ই জানা যাবে যে কতটা সত্য।